যে ছবিটি দেখাচ্ছেন খিলক্ষেত ঢাকার, এই ছবিটি দেখুন যেখানে কারা এসছে, কারা এখানে মব তৈরি করেছে, কারা এই আলটিমেটাম দিয়েছে গভর্নমেন্টকে যে হুম, এই মন্দিরটা ভাঙতে হবে। মূলত আমি যে কথাটি বলছি যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যারা দীর্ঘদিন জঙ্গি মনোভাবাপন্ন পাকিস্তানপন্থী বা আইএসআই পন্থী এই হুম, টাইপের একটি গোষ্ঠী সক্রিয় ছিল হুম, এবং তারা বিভিন্ন ধরনের অকারেন্স নানা সময় করেছে। তারই ধারাবাহিকতায় হুম, এরা বাংলাদেশটাকে 2024-এর 5ই আগস্ট দখল করেছে এবং সেই দখলদারিত্বের পর থেকে মূলত এই কাজটি শুরু করেছে। হুম। আমি আপনার প্রশ্নের উত্তর দেবো, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি এই হ্যাঁ, কারণেই বেশ বেশ। যে দেখুন, বাংলাদেশের এই যে যে খিলক্ষেত মন্দিরটি যেটি নিয়ে আলোচনা, হ্যাঁ, মানে অনেক কিছুই হচ্ছে, তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটি আলোচনা। খিলক্ষেত যে মন্দির, এই খিলক্ষেত মন্দিরটি একদম বাংলাদেশের যে ঢাকা থেকে বিমানবন্দর যে সড়ক, এই সড়কের একদম পাশে আপনি ছবি যেটা দেখাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে মন্দিরের পাশ দিয়ে কিন্তু গাড়ি চলছে। হ্যাঁ, বড় রাস্তা অর্থাৎ মেইন সড়ক, যে হ্যাঁ, সড়কটির পাশেই এই মন্দিরটি। এবং এই মন্দিরটি আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে জেনেছি যে এই মন্দিরটি মূলত এখানে গড়ে তুলেছিল কিছু সরকারি কর্মকর্তারাই হুম, দুর্গাপূজা উপলক্ষে। হুম, কেন গড়ে তুলেছিল তারা? এই সরকারি কর্মকর্তার ভিতরে একটি বড় সংখ্যক মানুষ যারা বিভিন্ন সরকারি দপ্তরে এবং সামরিক বাহিনীতে, বিশেষ করে বিমান বাহিনীতে চাকরি করত। হ্যাঁ, তারা হিন্দু সম্প্রদায়ের সেই লোকজনগুলো এই মন্দিরটি এখানে অস্থায়ীভাবে প্রতিষ্ঠা করে, তারপরে কিছুটা স্থায়ী রূপ দেয়। এবং এটি কিন্তু নতুন নয়, এটা অনেক পুরনো মন্দির, হুম, মানে বেশ কিছু দিন পুরনো মন্দির। এবং সেই মন্দিরটি হঠাৎ করেই মব তৈরি করা হয় যে এই মন্দিরটি সরকারের জায়গায় ভেঙে ফেলতে হবে, কারণ তার পাশে মসজিদ আছে। অন্য কোনো কারণে যে সরকারের জায়গায় জন্য ভাঙতে হবে তা নয়। হুম, এর পাশে একটি মসজিদ রয়েছে, সেটিতে নামাজ কালাম বা মৌলবি বা ওখানকার মুসল্লিদের সমস্যা হয়, এটি হুম, মূলত তাদের দাবি। কিন্তু পরবর্তীতে সেটি দেখানো হয়েছে যে আসলে না, ওইভাবে না বলে তারা বলেছেন যে এটা অবৈধ স্থাপনা হুম, উচ্ছেদ করা হয়েছে। হুম, দেখুন বাংলাদেশের, আমি এই যে যে জায়গাটি, এই জায়গাটি সম্পর্কে আপনি বা যে কেউ খবর নিতে পারেন যে এই খিলক্ষেতের এই যে জায়গাটি রেলের জমির কথা বলা হচ্ছে, হুম, এই রেলের জমিতে মাদ্রাসা এবং মসজিদও আছে তার হুম, খুবই সন্নিকটে। তাহলে সেগুলো সরকারি স্থাপনায় তৈরি করা হয়নি। আমি মাদ্রাসা বা মসজিদ ভাঙ্গারও বিপক্ষে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যখন মন্দিরকে অবৈধ স্থাপনা বলা হচ্ছে তখন মাদ্রাসা বা মসজিদকে কেন নয়? হুম, তার মানে এটি একটি সাম্প্রদায়িক কাজ, এটি তার প্রমাণ করে। এবং আমি আপনাকে বললাম যে এটি কিন্তু সামরিক বাহিনীর সদস্যরাও এই মসজিদের নির্মাণ, একই মন্দির নির্মাণের সঙ্গে জড়িত ছিল। হুম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে সরকারি ভূমি তো আর কারো থাকে না। সরকারি ভূমি তো একটা সময় বাংলাদেশের যে অর্পিত সম্পত্তি বলা হয়, সংখ্যালঘুদের যে জমি জমা যারা ফেলে এসছে বা হ্যাঁ, বা বিভিন্ন দেশে চলে গেছে ভারত সহ, তো সেই জমিটাই মূলত সরকারের আয়ত্তে ছিল। এবং আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এই যে যে জমিটা, এই জমিটা কিন্তু একজন হিন্দু ভদ্রলোকেরই ছিল, যার থেকে সরকার, সে চলে যাওয়ার পর সরকার সেই জমিটার মালিকানা লাভ হ্যাঁ, করে এবং সেখানে রেল নির্মাণ হয়। হুম। তাহলে সেই জায়গায় নির্মিত একটা মন্দিরকে ভাঙার কারণ তো অন্য কিছু নেই, এটা বেশ, মানে সাম্প্রদায়িক শহীদুল ভাই, বিষয়। একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে হুম, পারছি, সেটা হচ্ছে গিয়ে যেভাবেই হোক হিন্দুর যে বিশ্বাস, হিন্দুদের বা সনাতনীদের যে বিশ্বাস, সেই বিশ্বাসে আঘাত করতে হবে। হিন্দুদের বা সনাতনীদের উপাসনা স্থলকে ভাঙতে হবে, সেখানে সব কিছু গুড়িয়ে দেওয়া হবে, থাকতে দেওয়া হবে না। বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে। আপনি বলছেন যে এটা স্টেট স্পন্সার্ড, মানে সরকার এটা উৎসাহ দিচ্ছে এইটা করার জন্য। এটা অন্যদিকে একদম সনাতনীদের এই আঘাত করার জন্য, ভাবাবেগে আঘাত করার জন্য আরও কি কি করা হচ্ছে? হিন্দু বাড়িতে ঢুকে হিন্দু বাড়ির বউয়ের সম্ভ্রম নষ্ট করা হচ্ছে, ইজ্জত নেওয়া হচ্ছে এবং তাদেরকে জানে শেষ করে দেওয়াও হচ্ছে। কুমিল্লার পর বরিশালেও এরকম একটি ঘটনা ঘটেছে, সেই ছবিটাও আমি দেখাচ্ছি। এক হিন্দু গৃহবধূ, তার দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, শাখা পলা হাতে রয়েছে, তাকে জানে শেষ করা হলো, তারপর পলিথিনে পেঁচানো অবস্থায় তাকে ফেলে দেওয়া হলো। বাংলাদেশে এই এই ছবিগুলো থেকেই বাংলাদেশের এই মুহূর্তে সরকার বা বাংলাদেশের যারা প্রশাসনে রয়েছে তারা এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ কিভাবে চলবে, সেখানে সংখ্যালঘু
সংখ্যালঘু বিশেষত হিন্দুদের ওপর অত্যাচার নামিয়ে আনা হবে, কোনো রকমভাবে এর প্রতিবাদ তারা মানবে না। এটাই হচ্ছে বাংলাদেশের মানে নিউ বাংলাদেশ, এরকমভাবেই চলবে। শহীদুল ভাই, আমি যেটা আপনাকে প্রথমেই প্রশ্নটা করেছিলাম যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এভাবে মানে এই ছবি দেখলে একটা শিউরে ওঠার মতো, যে কোনো সাধারণ মানুষের মনে ভয় ঢুকে যাবে। একটা হিন্দুর বাড়িতে ঢুকে, একটা হিন্দু পরিবারে ঢুকে এভাবে গৃহবধূকে তার ইজ্জত নিয়ে তারপর তাকে মেরে ফেলা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকারের বক্তব্যটা মানে বাংলাদেশ সরকারের যে ভূমিকা সেটা আপনি ব্যাখ্যা করলেন, কিন্তু ভারত সরকারের তরফ থেকে যা যা এখনো পর্যন্ত অ্যাকশন নেওয়া হয়েছে, নিন্দা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, কিন্তু এটা কি যথেষ্ট আপনি কি মনে করেন, নাকি আরো কড়া কোনো অ্যাকশন নেওয়া প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, আমি শুরুতেই বলেছি যে বর্তমান ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারটি রয়েছে এটা নির্লজ্জ বেহায়া সরকার। দেখেন, বাংলাদেশের মানুষের পেটে ভাত নেই, শান্তি নেই, দেশে আইন শৃঙ্খলা নেই, যত্রতত্র রেপ হচ্ছে, হামলা হচ্ছে, মানুষের যার ব্যাখ্যা আপনি তো দিলেনই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনগণের কথা না ভেবে ক্ষমতার কথা ভাবছে সরকার। তারা কথিত সংস্কার, কথিত রাজনৈতিক দল গঠনের নামে মানে বাংলাদেশটাকে একটা মানে কি বলে যে জল্লাদের উল্লাস মঞ্চ করে তুলেছে। এবং সেখানে দাঁড়িয়ে দেখুন, ভারতের যে প্রশ্নটি আপনি মানে করেছেন প্রথমে এবং আবার করলেন যে ভারতের একটি বড় ভূমিকা বাংলাদেশের তো রয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অব্দি বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো থেকে শুরু করে পারিপার্শ্বিক সহযোগিতা, বাংলাদেশের চরম দুর্দিনগুলোতে ভারতই দাঁড়িয়েছে, অন্য কোনো রাষ্ট্র নয়। কিন্তু ভারত এই মুহূর্তে যা বাংলাদেশের সঙ্গে করছে সেটা অনেকটা বৈরিতা। বৈরিতা বলতে আহ, ভারত প্রতিবাদ করছে। তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, ভিসা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা বাংলাদেশের বিরুদ্ধে দিয়ে রেখেছে। কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র থেকে রাষ্ট্রকে আরেকটি স্বাধীন রাষ্ট্র যে প্রকার মানে ডিপ্লোম্যাসি করা যায় সেখানে কিন্তু জিরো পর্যায়ে প্রায় নামিয়ে এনেছে ভারত। এটি বাংলাদেশের মানুষের জন্য ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে যারা দরিদ্র মানুষ, যারা চিকিৎসার জন্য ভারতগামী হতেন, বা আমরা যে পণ্যগুলো ভারত থেকে পেয়ে কম দামে কিনতে পারতাম, এই জায়গাগুলোতে আমরা এখন খুব খারাপ অবস্থায় আছি। সেখানে দাঁড়িয়ে ভারত সরকার বাংলাদেশ প্রশ্নে নয়, আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে বাংলাদেশ প্রশ্নে ভারত সরকার বা শেখ হাসিনা প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে তারা যেটা বলে যে তারা ভারত নাক গলায়, আমার কাছে সেখানে তারা ভারত নাক না গলালেও হিন্দু প্রশ্নে ভারতকে নাক গলাতে হবে। কারণ পৃথিবীতে ভারতই একমাত্র সংখ্যাগরিষ্ঠ নয়, মানে সর্বাধিক জনসংখ্যার একটি হিন্দু রাষ্ট্র, যারা হিন্দুদের সুরক্ষার জন্য কাজ করে বা বিশ্ব হিন্দুদের জন্য যারা কাজ করে থাকে। সেইখানে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের যে হিন্দু নির্যাতন নিপীড়ন হচ্ছে, বাংলাদেশ থেকে হিন্দু নিশ্চিহ্ন করার যে মিশন নেওয়া হচ্ছে,